সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠায়, চক্করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই, সেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোনো চোখের অস্ত্র নাই, সব চোখের অস্ত্র শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অস্ত্রের কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে, যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট, এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন। এই অবস্থা করতেন। এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মুস্কি মুস্কি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার বস্ত্রে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, বিরাটবাড়ি মুখ্যমন্ত্রী দেখতে চাই না। বিভাজনের রাজনীতি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। ইতিমধ্যে আমরা দেখেছি শায়েখ আহমদুল্লাহ এবং যার বক্তব্য শুনলাম আমরা, তো সবারই একমত, যারা হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বা অন্যান্য চরমনাই যারা আছেন, প্রত্যেকেরই এখন একটা স্বপ্ন ইসলামী রাষ্ট্র গঠন করা। আর ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই জোটের মাধ্যমে হতে হবে। জোট ছাড়া এটা সম্ভব হবে না, কারণ বিএনপির রাজনৈতিক অঙ্গনটা অনেক বড় এবং নেতাকর্মীরা দীর্ঘ 15টি বছর তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে আমরা জানি। তো তারাও মুখিয়ে আছে ক্ষমতায় যাওয়ার জন্য। তো এমতো অবস্থায় যে বিষয়টা করতে হবে, বিএনপিকে যদি সরিয়ে দিয়ে, মানে তাদেরকে পরাজিত যদি করতে হয়, তাহলে অবশ্যই সমস্ত ইসলামিক দলগুলো জোট করতে হবে। বিশেষ করে জামায়াতে ইসলামী, চরমনাই বা হেফাজতে ইসলাম, তিনটি যদি এক হয়, 3 হাত, তাহলেও অনেকটা সম্ভব বলেই আমরা মনে করছি। এবং ইসলামী রাষ্ট্রবিহীন এই বাংলাদেশটাকে সংস্কার করা সম্ভব নয়। স্বাধীনতার 53 বছরে অনেকেই তো ক্ষমতায় আসলো, কিন্তু সবাই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, স্বৈরশাসক হয়ে উঠেছে দিনে দিনে।
অবশ্য বিএনপি প্রতি টার্মে একবার থাকার কারণে সেই সুযোগটা তারা পায়নি। তবে আওয়ামী লীগ আমরা দেখতে পেলাম বিগত 16টি বছর, প্রায় 16টি বছর ক্ষমতায় থেকে যেভাবে সব কিছু নিজের নখদর্পণে নিয়ে হস্তগত করে একেবারে মানুষকে দমন পীড়ন করে এককভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। এবং এক কথায় অনেকে বলছেন যে পিতৃ হত্যা বা পরিবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত শেখ হাসিনার রাজনীতিতে আসা। তো সব কিছু ছাপিয়ে এখন আওয়ামী লীগ দল আপাতত রাজনীতিতে স্টে করতে বা শক্তিশালীভাবে ফিরে আসতে অনেক সময় লাগবে, যতই গুঞ্জন আসুক না কেন যে 26 তারিখের পর দেশে ফিরে আসছে। তো এরপরেও যে বিষয়টি থেকে যায় সেটি আসলে সম্ভব নয়। তো যে বিষয়টি সম্ভব সেটি নিয়েই কথা বলতে হবে। রাজনৈতিক দলগুলো যেগুলো ইসলামিক মনা বা ইসলামী সমমনা, তাদেরকে এক হয়ে সামনের নির্বাচনের রোডম্যাপ বা রূপরেখা তৈরি করতে হবে এবং সে অনুযায়ী এগিয়ে যেতে হবে। সাম্প্রতিক সময় দেখেছি যে বিএনপি জামাতটা একটা সংঘর্ষ চলছে। সংঘর্ষ বলতে মনের দিক থেকে সংঘর্ষ আর কি। বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে। এখন সেভাবে লাঠিসোঁটা বা লাঠিপেটা এই ধরনের কিছু ঘটেনি। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোটে ছিল জামাতে ইসলাম। জামাতে ইসলাম যেন ফুটবলের মতন, যখনই যার ভালো সময় সুযোগ আসে তখনই লাথি দিতে চায়। তো এই কাজ থেকে বেরিয়ে আসবে এবার, সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তারা শুধু একা নয়, ইসলামী দলগুলির সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে লড়বে। তো এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করছি এবং অনেকেই চাইছেন যে ইসলামিক রাষ্ট্র গঠন হোক। ইসলামিক রাষ্ট্রবিহীন বাংলাদেশের যে চাওয়াটা, বাংলাদেশের মানুষের যে চাওয়াটা, সেটি পূরণ হবে না। একবার দেখা যেতে পারে তাদেরকে ভোট দিয়ে বা নির্বাচিত করে, এমনটি বলছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিএনপির নাম করে হোক বা বিএনপি হোক, সেখানে চাঁদা তুলছে বা সংঘর্ষে জড়াচ্ছে। গোপালগঞ্জে দেখেছি আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে জড়িয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে বা এই দুই দলের যে বিপরীত রেষারেষি ভাব, এটা দূর করতে হলে অবশ্যই তৃতীয় কোনো দলকে ক্ষমতায় আসতে হবে। না হলে এই প্রতিশোধের রাজনীতি চলতেই থাকবে এবং যেটা কখনোই কাম্য নয়। অবশ্য সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইসলামিক দলগুলো এবং আমরা আশা করব সামনের দিনগুলোতে তারা ভালো জায়গায় এগিয়ে যাবে। তো যারা চ্যানেলটি দেখছেন, যারা বক্তব্য শুনলেন, সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুকে আপনার যদি একটি ভিডিও